1947 থেকে 2024 এই বর্তমান বাংলাদেশ নানানভাবে নানান স্বৈরশাসক দ্বারা শাসিত হয়ে আসছে। সর্বশেষ 5 আগস্ট আওয়ামী স্বৈরশাসক হাসিনা পলায়নের পর এক বেহাল অর্থনীতির থালাশূন্য দেশের দায়ভার অন্তর্বর্তীকালীন সরকার নিলেও আমরা ব্যক্তি পর্যায়ে কি আদৌ কোনো লাভ, স্বস্তি কিংবা ইতিবাচক পরিবর্তনের আশা করতে পারি? নাকি ক্ষমতার পালাবদলে এই অস্থায়ী সরকারের পর অন্য স্বৈরশাসনের কবলে পড়তে যাচ্ছি আমরা? যা ঘটা অহেতুক কল্পনা কিংবা অবাস্তব নয়, তা নিয়ে বিস্তারিত পরে বলছি। চলুন আগে আপনার আমার লাভ লস নিয়ে একটু আলোচনা করি। একটা গণতান্ত্রিক দেশে যেখানে জনগণ সকল ক্ষমতার উৎস, সেখানে জনগণের নির্বাচিত সরকার মাঝে মাঝে হয়ে ওঠে হিংস্র আর ক্ষমতার আসনে বসে পারিপার্শ্বিক শক্ত করে নিজ ইচ্ছামতো করে লুটপাট আর নিজের ব্যক্তিগত উন্নয়নে ব্যস্ত হয়ে কোটি কোটি জনগণের অধিকার হরণ করে হয়ে ওঠে স্বৈরাচার। গত 15 বছরে বাংলাদেশের তথাকথিত উন্নয়নের সাথে দেশের অবনতির তুলনা করলে দেখা যায় দেশ কতটা ভালো আছে এই 2024-এ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শূন্য থেকে নিয়ে হাজার কোটি ডলারের ঋণ আসলেই প্রমাণ করছে আওয়ামী সরকারের দ্বারা দেশের উন্নয়ন তথা স্মার্ট বাংলাদেশ। দেশ আমাদের, তাই দেশের ভালো মন্দে আমাদের প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ। তবে আমরা এই দেশের জনগণ হিসেবে রাষ্ট্রের থেকে আমাদেরও অনেক পাওনা আছে। মানুষের মৌলিক যে অধিকার আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো সরকারের দায়িত্ব সুষ্ঠু উন্নয়নের মাধ্যমে জনগণকে বুঝিয়ে দেয়া। প্রথমেই আসে অন্ন। কত মানুষ অনাহারে থাকে কিংবা না খেয়ে মারা যায় তার হিসাব সরকার জানেও না। অনাহারে মরে যায় না সব মানুষ। কোটি মানুষ আপনার আমার মতো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য রীতিমতো হিমশিম খায় নিত্যদিন। এগুলো নিয়ে উচ্চমহলের কেউ কখনো ভাবে না, কারণ নীতি নির্ধারকরা আমাদের মতো মধ্যবিত্ত কিংবা গরিব না এবং তাদের জীবনেও বাজার করা লাগে না। সরকার যেটা করতে পারে, একটা দাম বেঁধে দিলে যদি প্রফিটেবল না হয় তাহলে অনেকে সেটা উৎপাদন করবে না। দ্বিতীয়ত আসে বস্ত্র বা পোশাক। পোশাক কতটা গুরুত্বপূর্ণ তা শীতকালে কমলাপুর রেল স্টেশনে পাতলা চাদর দিয়ে শুয়ে থাকা দরিদ্র মানুষটা জানে। বাসস্থান, আমরা যারা গৃহহীন নই তারা তার গুরুত্ব বুঝতে পারবো না কোনোদিন। বিগত সরকার গৃহহীনদের আশ্রয় দিতে যে প্রকল্প নিয়েছিল তা বাস্তবায়ন করে হাজার কোটি টাকা অপচয় করা ছাড়া আর কিছুই হয়নি। কেননা ওই ঘরগুলো গায়েবী দরবেশদের দিয়ে করানোর ফলে দেয়াল ফাটা দিয়ে কয়েক মাসের মধ্যেই বসবাসের অযোগ্য হয়ে যায়। হাত দিয়ে ধাক্কা দিলেই ভেঙে পড়ছে নির্মাণাধীন ঘরগুলোর পিলার। মৌলিক অধিকারের অন্যতম আরেকটি জিনিস হচ্ছে শিক্ষা। শিক্ষা তো জাতির মেরুদণ্ড। লাস্ট কয়েক বছরের পাঠ্যক্রমের পরিবর্তন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য মনে হয় করা হয়েছিল। শিক্ষক আর ছাত্রদের রাজনীতিতে জয়েন করিয়ে আওয়ামী সরকার এক বিশাল কেওস সৃষ্টি করেছিল, যা অতি নিন্দনীয়। এবার কথা বলা যাক চিকিৎসা নিয়ে। একবার সরকারি হাসপাতালে গিয়ে দেখে আসতে পারেন দেশের মানুষের এই মৌলিক অধিকারের হাল। কতটা অনুন্নত আর পিছিয়ে পড়া জাতি আমরা, যে দেশে উন্নত চিকিৎসা নয়, সাধারণ চিকিৎসাও সব জায়গায় পাওয়া যায় না, আর পেলেও নানান সিন্ডিকেটের শিকার হয়ে ক্লান্ত সাধারণ মানুষ। আর উন্নত চিকিৎসার জন্য যেতে হয় রাজধানীতে, না হলে দাদার দেশে। শুধু এই মৌলিক অধিকারই নয়, আরও শত সহস্র চাওয়া পাওয়া আছে। অন্যগুলো থেকে এগুলো জরুরি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানুষের এই বেসিক রাইটকে উপেক্ষা করে কেউ আগাতে চাইলে আগামী দিনের নেতারাও স্টেজ ভেঙে পড়তে পারে, তাই সাবধান। এনিওয়েজ, আলোচ্য পাওনাগুলো আপনার দেশের সরকারের কাছ থেকে পাওয়া করুণা নয়, এগুলো আপনার অধিকার। পূর্ববর্তী সরকার মেট্রো রেল আর পদ্মা সেতু দেখিয়ে দেখিয়ে আমাদের সোনার বাংলাকে লোহার বাংলা করার মহা পরিকল্পনা করেছিল। তবে যাই হোক, ছাত্র জনতার এই ইতিহাস সৃষ্টিকারী আন্দোলন, শত শত ভাই বোনের জীবনের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতার পর আজ আমরা আশা করতে পারি আবারও এক সোনার বাংলার। আপনি স্বাধীনতার পরের ইতিহাস দেখবেন, যে বা যারা ক্ষমতায় এসেছেন কে কতটুকু দেশের জন্য, জনগণের জন্য আদৌ কাজ করে গেছেন। আসলে ক্ষমতার পালাবদল হবে, কিন্তু আপনার আমার কোনো সরাসরি লাভ আছে বলে আমার মনে হয় না। আমরা কেবল আশা করতে পারি সম্ভাবনাময় এক আগামীর। আমাদের আসলে জ্বালা রে জ্বালা, মনে বড় জ্বালা। কারণ দুর্দিনে দেশ আমরা ঠিক করি, কিন্তু আমরা সুফল পাই না। তাইলে কে পায়? এরা কারা? কোত্থেকে এলো এরা?